আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বললেন তদন্ত কমিশন প্রধান। প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ। আগামীকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। সাশ্রয় হবে অর্থ ও সময়। এবং সাদা পোশাকে আর কাউকে ধরতে পারবে না গোয়েন্দা পুলিশ, ডিবিতে থাকবে না কোনো আয়নাঘর, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, ওটা ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড। এমন মন্তব্য করেছেন বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। ওই ঘটনায় ভারত জড়িত থাকলে তার প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রশ্ন তোলেন সেনাবাহিনীর নিষ্ক্রিয় থাকা নিয়ে। প্রয়োজনে ভারতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান কমিশনের প্রধান। রিপোর্ট মাহবুব কবির চপলের। 2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের নানা প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ডাল ভাত কর্মসূচির অনিয়মের কারণে ওই বিদ্রোহ হয়েছিল বলে আওয়ামী লীগ যে প্রতিবেদন দাখিল করেছে তাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো মনে করছে নিহত সেনা সদস্যদের পরিবার। বিষয়টির আবারও তদন্ত করতে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নিহত সেনা পরিবারের সাথে রাজধানীর রাওয়া ক্লাবে মত বিনিময়ে বসেন কমিশনের সদস্যরা। এতে নানা ক্ষোভ আর হতাশার কথা জানান ভুক্তভোগীরা। এখন পর্যন্ত এটা একটা আমার কাছে রহস্য থেকে গেছে যে আমার হাজবেন্ডের ডেড বডিটা কেন দেওয়া হয়নি, বা আমাকে 654 নাম্বার যে কবরটা দেওয়া হয়েছে আমার হাজবেন্ডের ডেড বডি বলে, সেখানে আছে 5 ফিট 5 ইঞ্চি হাইটের 47 বছরের একজনের ডেড বডি। অমুক রাজনীতিবিদ, আমি তার বিপরীত রাজনীতি করি, আমি তার বিরোধী দল দেখে আমি সেই রাজনীতিবিদকেই ধরবো, কারণ আমার মনের ক্ষেত থেকে আমি কাজ করছি, এবং অমুক গরিব তাই তাকে আমি ছেড়ে দেই। এই ধরনের বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির, আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। সেদিন দরবার হল থেকে বেঁচে ফেরা কয়েকজন সেনা সদস্য ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। এর পেছনে ভারতের ষড়যন্ত্র আছে বলে সন্দেহ প্রকাশ করেন অনেকেই। আমাকে চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল। আমরা যারা সার্ভাইভার ছিলাম সেদিন প্রতিটি সেকেন্ড আমরা কাউন্ট করেছি, এই বুঝি সেনাবাহিনী আসবে, এই বুঝি সেনাবাহিনী আসবে আমাদের উদ্ধারের জন্য, কিন্তু কোনো সেনাবাহিনী আসে নাই। এটা কি অপরাধ না? প্রতিবাদ করেছিলাম। প্রথমে আমি জেল কেটেছি, বিডিআর এর সৈনিক যারা ঘটনার সাথে জড়িত তাদের সাথে জেল কেটেছি। তারা তো বলে যে আমরা স্যার এগুলো কিছু জানতাম না। এর সাথে জড়িত সেই সময় প্রধানমন্ত্রী জড়িত, তার ছেলে জড়িত, ভারতীয় কিলার আছে আমাদের অফিসারদের মেরে চলে গেল, এগুলো সব প্রমাণ আছে। স্বাধীন তদন্ত কমিশন মনে করে বিডিআর সেনাবাহিনী ও বাংলাদেশকে দুর্বল করতেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যার সাথে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে। পলাশির পুনরাবৃত্তি হয়েছে, সেখানে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি, হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। নির্ধারিত 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান কমিশনের প্রধান। আমি চাইব 3 মাসের মধ্যেই যেন এই তদন্ত শেষ হয়ে যায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
শারীরিক সুস্থতা সহ সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহা হয়ে বেগম জিয়া লন্ডন পৌঁছাবেন। সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক স্থিতিশীলতা থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাবেন বেগম জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত 6 চিকিৎসক ও পরিবারের সদস্যরা। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে মাল্টি ডিসিপ্লিনারি লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। ডাক্তার জাহিদ জানান, লিভার সিরোসিস, হার্ট ব্লক, ক্রনিক কিডনি ডিজিজ, করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির দিকটি বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যুটা হচ্ছে, মনে রাখতে হবে ওনার যে বয়স, এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি এই 12 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ওই দিন গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ থেকে গুমের অপরাধের ধরন ভিন্ন হওয়ায় এই অভিযোগগুলো আলাদা করে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরোয়ানাভুক্ত অন্য 10 জনের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক IGP বেনজির আহমেদ ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। প্রাথমিক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রসিকিউশন জানায়, গত 15 বছর শত শত মানুষকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করে বাহিনীগুলোকে দায়মুক্ত করা হবে। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক, তাদের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে বিচার করা হবেই। এবছরের মধ্যে বিচার শেষ করার আবারও আশা করেন তিনি। 2025 সাল আমাদের টার্গেট। তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো, তা নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে না, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারিকে ন্যায় বিচারের প্রথম ধাপ মনে করে সন্তুষ্টির কথা জানান গুমের শিকার ভুক্তভোগীরা। আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে, বিডিআর, র্যাব, পুলিশ সবকে ধ্বংস করে দিয়েছে।
আমরা লজ্জিত। আমরা আশা করি এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি। অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত এক যুগেরও বেশি। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে বিদেশে প্রচারণা চালাতে বেবসাকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেবসার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় ডক্টর ইউনূস বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে বিদেশি শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে প্রচারণা শুরু করা প্রয়োজন। এ কাজে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের যুক্ত করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী শিক্ষার্থীদের মাধ্যমে ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে হবে। গত 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে দেশে $135 মার্কিন বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে জানিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বেবসার চেয়ারম্যান বলেন, চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আলোচনা চলমান রয়েছে। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। রাজধানীতে স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেন, এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। এ সময় তিনি আরও জানান, তৃণমূলের ভোটাররা চান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হোক। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নির্বাচন ও স্থানীয় সরকার নিয়ে কাজ করেন এমন সাংবাদিকদের সাথে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করতে নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। কাউন্সিলর কিংবা মেম্বার কেন্দ্রিক নির্বাচন হতে পারে সংসদীয় পদ্ধতির আদলে, এবং সেটি হলে আসলে নির্বাচন ব্যবস্থায় হয়তো অর্থ এবং পেশি শক্তির প্রভাব হয়তো আরো কমে আসবে। এ সময় নানা প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। মেয়র কিংবা চেয়ারম্যান কেন্দ্রিক না হয়ে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের কাঠামো তৈরির ইতিবাচক দিক তুলে ধরেন তিনি। এতে একদিনে সব স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ তার। 2021 থেকে 24-এর আগ পর্যন্ত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খরচ করেছে সরকার 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা যদি আপনি একসাথে ইলেকশন করেন, এই টাকা নেমে আসবে 600 কোটি টাকায়। আমরা নির্বাচনটা যদি নির্দলীয় করতে পারি, প্লাস পার্লামেন্টারি সিস্টেমে করতে পারি, এবং যদি আমরা জনগণকে ওই যে যারা এতদিন পর্যন্ত বাড়িতে ছিল ইলেকশন আসতে পারবে না তাদেরকে মুক্ত করে দিই, এই কালচারটার একটু পরিবর্তন হবে কিনা। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন, এই প্রশ্নেরও জবাব দেন ডক্টর তোফায়েল আহমেদ। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো কথা শুনিনি, এটা শোনা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যদি যান আপনি, ইভেন যেসব পলিটিক্যাল পার্টি নির্বাচন নিয়ে খুব হাইপ আছে, চাচ্ছে এখন ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে, তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা কিন্তু দুটোই চায়। এর মধ্যে এক দল আছে তারা বলতে দুটো একসাথে হোক, আবার আরেক দল বছর আগে স্থানীয় এটা করলে একটা স্টেবিলিটি আসবে, সমাজে একটা স্থিতিশীলতা আসবে, তারপর আপনি জাতীয় নির্বাচনটা করেন, এটাও আছে। সরাসরি নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদকে কার্যকর করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করা, স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের প্রভাব খর্ব করা সহ নানা বিষয়ে অনুষ্ঠানে অবস্থান তুলে ধরে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার কথা জানান কমিশন প্রধান। লোকাল গভর্নমেন্ট হচ্ছে রাজনীতি শেখার একটা বিরাট জায়গা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়নাঘর কিংবা ভাতের হোটেল থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া পাসপোর্ট হয়রানি এড়াতে পুলিশ ভেরিফিকেশনের কথা তুলে নেওয়ার কথা ভাবছে সরকার। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা জানান, রোহিঙ্গা বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। এক সময় চিন্তা করছিলাম যে ঈদেই উঠাই দিব ওই যে পুলিশ ভেরিফিকেশন, শুধু আমরা কার্ডের উপরেই
দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণের একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়। যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পাওয়া যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস ইসে আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। এরপর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এমনকি কাউকে গ্রেফতারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার সংস্থার পরিচয়পত্র দেখাতে হবে। এই সময় দুর্নীতিবাজদের সচিত্র প্রতিবেদন গণমাধ্যমে তুলে ধরার তাগিদ দেন তিনি। এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন। মিয়ানমার সীমান্তে মাদকের চালান বন্ধ নেই বলেও জানান উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটি সরকার ও আরাকান আর্মির সাথে প্রতিনিয়তই বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বহিষ্কৃত 321 জন এসআইকে চাকুরিতে পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ক্যাডেটরা। সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধনের এক পর্যায়ে আন্দোলনকারী ক্যাডেটদের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্র সচিব এ আশ্বাস দেন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রানা বিশৃঙ্খলার অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত এসআইরা জানান, নিয়মতান্ত্রিকভাবে সব পদক্ষেপ নিয়েছেন তারা। ফজলে রাব্বির রিপোর্ট। চাকুরিতে পুনর্বহালের দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে মানববন্ধন করেন পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন সাব ইন্সপেক্টর। এরই এক পর্যায়ে বেলা 11টার দিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বহিষ্কৃত এসব এসআইয়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়, এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যে হতাশা প্রকাশ করে এসব ক্যাডেট বলেন, অক্টোবরে অন্যায়ভাবে বহিষ্কার আদেশের পর পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে মানবিক দিক বিবেচনায় নিয়ে চাকুরিতে পুনর্বহালের জন্য আবেদন করেছেন তারা। আমি নিজে পুলিশ হেডকোয়ার্টার বরাবর গিয়েছিলাম আবেদন করার দিন। আমরা সবাই মিলে মাননীয় আইজিপি বরাবর আবেদন করেছি। ডিসচার্জ করার পর আমরা প্রথমে আইজিপি বরাবর, এরপর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, এরপরে স্বরাষ্ট্র সচিব বরাবর, এরপর আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করি আমাদেরকে পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু তারা কোনো পুনর্বিবেচনা না করে আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হই। কোনো রিকভারমেন্ট প্রসেস যদি ইরিগেটস থাকে সেটা দেখাক আমাদেরকে, বাট যেই অভিযোগে বের করতেছে এটা আসলে কোনো অভিযোগই না। এবং আমি একদম সৎ বিশ্বাসে এবং আমাদের সেই সৎসাহস আছে, আমরা এবং দাবি করতে পারি সবাই আমরা মেধার ভিত্তিতে এখানে আসছি। মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করেন ক্যাডেটদের প্রতিনিধিরা। পরে তারা সাংবাদিকদের বলেন, পরবর্তী পাসিং আউট প্যারেডের আগেই চাকুরিচ্যুত এসব ক্যাডেটদের পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেছেন নাসিমুল গনি। স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহালের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবে। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং হওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 40তম ব্যাচের 321 জন এসআইকে চাকুরি থেকে বহিষ্কার করা হয়। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। বিদেশে থাকলেও এটি তাদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ বলে মনে করে দুদক। এই সুযোগ কেউ না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ায় সাবেক 2 এমপি ও এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী, ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শারফুল আলমের রিপোর্ট। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচার সহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
5 আগস্ট পট পরিবর্তনের পর শেখ পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে অবস্থান করছেন। অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে কি ভাবছে দুদক? মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এই সংক্রান্ত যে অনুসন্ধান দল গঠন করা হয়েছে তারা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসরণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয় ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এছাড়াও দুদকে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আরেক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। 50 টাকার সম্পদ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ সময় সমন্বয়করা জানান, দেশে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন হবে, তবে এর আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত সহ সকল সিস্টেমের সংস্কার করতে হবে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে বৈষম্য বিরোধী নেতারা বলেন, কোনো বহিঃশক্তি যদি দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের চেষ্টা করে তাহলে সেই নীতি ছুঁড়ে ফেলা হবে। এক বছরের জন্য মেট্রো রেলের ভাড়ার উপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি সই করা চিঠিতে এই আদেশ অবিলম্বে কার্যকর করে এবছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়। চিঠিতে বলা হয়, যেহেতু মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন এবং কর্মঘণ্টা সাশ্রয় সহ যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সে কারণে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরপরাধ ব্যক্তির নামে মামলা দিয়ে হয়রানি করলে বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তদন্তে অপরাধ প্রমাণিত হলেই আসামি গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়া। পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার সতর্ক করার পরও থেমে নেই হত্যা মামলার নামে বাণিজ্য। মৃত 3 ব্যক্তিকে হত্যা মামলায় আসামি করার মতো ঘটনাও ঘটেছে ডিএমপির যাত্রাবাড়ি থানায়। মিজান শাহজাহানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুলিশ সদর দপ্তরে গেল 5 ডিসেম্বর সংবাদ সম্মেলনে গণমামলার বিষয়ে ক্ষোভ জানান আইজিপি বাহারুল আলম। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনারও মামলা বাণিজ্যে জড়িত ব্যক্তি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। ডিএমপি যাত্রাবাড়ি থানায় 29 অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় 265 জনকে। এর মধ্যে মীর সালামতুল্লাহ 2015, এমদাদুল হক প্রামাণিক 2017 ও মোশাররফ আলী খান 2023 সালে মৃত্যুবরণ করেন। মীর সালামতুল্লাহর ছেলে মীর আমজাদ হোসেনের দাবি, পূর্ব বিরোধের জেরে আসামি করা হয়েছে তার মৃত বাবাকে। আমার বাবা মীর সালামতুল্লাহ 2015 সালে প্রায় 74-75 বয়সে ইন্তেকাল করেন। হঠাৎ করে আমরা এখন জানতে পারি যাত্রাবাড়ি থানায় 2024 সালের মামলা হয়েছে তার বিরুদ্ধে। মৃত ব্যক্তির নামে কিভাবে মামলা হলো এটা আমরা ঠিক বোধগম্য নয়। এই মামলায় আরও 16 জনকে আসামি করা হয়েছে, যারা মামলা দায়েরের আগ পর্যন্ত অন্তত 1 বছর যাত্রাবাড়ি এলাকায় যাননি। প্রমিনেন্ট হাউজিং এর মালিকানার দ্বন্দ্বের কারণে এই মামলায় আমাকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি 5 আগস্ট অবস্থান করি আদাবর মোহাম্মদপুর থানায়। আমরা কখনো যাত্রাবাড়ি আমাদের ব্যবসা বাণিজ্য নেই, ওখানে আমরা যাইও না। এই মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে যারা হয়রানি করতেছে বা করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তদন্ত করে তাদেরকে বের করা হোক এবং তাদেরকে
আইনের আওতায় আনা হোক। ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত না হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তদন্তকালীন সময়ে, যদি তদন্তকর্তা উপযুক্ত কারণ থাকে অবশ্যই গ্রেফতার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলছি, কাউকে হয়রানিমূলক গ্রেফতার করা যাবে না। মামলা নিয়ে কেউ যদি কোনো রকম বাণিজ্য করার চেষ্টা করেন সেক্ষেত্রে পুলিশ বিষয়গুলোকে নজরে আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশের সবচেয়ে বড় ইউনিটের এই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত কারিগরি সক্ষমতা দিয়ে মামলা তদন্ত কাজ চলছে। এটি যেমন বিলম্বিত হবে না, আবার অতি তাড়াতাড়ি প্রতিবেদন দিতে গিয়ে অসম্পূর্ণ তদন্ত করবে না ডিএমপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড চিটাগাং পিস অ্যাকর্ড 1997 অ্যান্ড আনফিনিশড পিস বিল্ডিং মডেল অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষদের অধিকার ও সংস্কৃতিকে সম্মান দিলে এ সংকট কেটে যাবে। অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, দেশের সুশীল সমাজ ওই অঞ্চলের মানুষদের ভিন্ন জগতের মানুষ হিসেবে দেখে, কিন্তু তাদের দূরে ঠেলে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। This now poses two problems. One is you establish peace so that the general population can live in peace and pursue their economic life. And at the same time, you also have to take actions so that those who have taken the easy way out of rent seeking, they find it difficult to pursue their trade. অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার তুলু। বিকেলে ছাত্রদল নেতা রাকিব ও স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হানের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। দুলু বলেন, দেশে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটি জবাবদিহিতামূলক সরকার ক্ষমতায় আসলে দেশের আইন শৃঙ্খলা আবারও স্বাভাবিক হবে। সভা শেষে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। আইন শৃঙ্খলার মারাত্মকভাবে অবনতি ঘটেছে। আজকে খুন খারাপি বেড়ে গেছে, সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ। আমি আহ্বান জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত দেশের অবস্থা স্বাভাবিক অবস্থা ফেরত আসবে না। গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃতদের জামিন ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে ঢুকে পড়া আওয়ামী লীগের দোসররা এ ষড়যন্ত্রের সাথে যুক্ত। গ্রেফতারকৃত আসামি দুজনের জামিনদাতা বিচারকদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ আন্দোলন করবে বলে জানান রাশেদ খান। বিএসএমএমইউ এর জরুরি বিভাগের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন ফারুক হাসান উপস্থিত ছিলেন। এক্ষেত্রে রাঘব বল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই। ফারুক হাসানের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার কপালে সেলাই এখনো কাটা হয়নি। ফরিদপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁয়াজ চাষের ধুম পড়েছে। শীত আর কুয়াশাকে উপেক্ষা করে ভোর থেকেই মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার পেঁয়াজ উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। এমন দৃশ্য ফরিদপুরের দিগন্তজোড়া মাঠের। ভোর থেকেই কাঁচি, কোদাল, লাঙল আর পেঁয়াজের চারা নিয়ে মাঠে ছুটছেন কৃষক। ভরা মৌসুমে মাঠের পর মাঠ নানা বয়সী মানুষ রোপণ করছেন পেঁয়াজের চারা। অনেকে বাড়তি আয়ের জন্য দিনমজুরের কাজ করছেন খেতে। 400 টাকা হাজিরা পেয়ে পেঁয়াজ লাগাচ্ছে, আবার সবাই একসাথে সবাই মিলেমিশে একসাথে আছি। সংসারটাও সচ্ছল হচ্ছে, বাড়তি একটা ইনকামে। এক্সট্রা ইনকাম 4 থেকে 500 টাকা দেয়। ভোর 7টা থেকে 1টা পর্যন্ত লাগাই। পেঁয়াজের দাম বৃদ্ধি যাওয়ার কারণে আমি এবছরে 2 বিঘা জমি লাগাইতেছি। দাম ভালো পাওয়ায় গেল বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে। তবে সার, কীটনাশক, ওষুধ, শ্রমিক সহ
আনুষঙ্গিক খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। আগে আমরা 200 থেকে 250 টাকায় পাইতাম, এখন সেই জোনের দাম পাচ্ছি আমরা 400 থেকে 500 টাকা। তারপরে আমাদের আগে সার পাইতাম আমরা 15 থেকে 16 টাকা 17 টাকা, এখন সেই সার আমরা 35 থেকে 40 টাকা কিনতে হইতেছে। অনেক খরচ হইতেছে, সার কীটনাশক ওষুধপাতি দিয়ে আমাদের অনেক কষ্ট হইতেছে করায়। আমরা লাগানে যে খরচ হবে যদি পেঁয়াজের দাম এবারকার মতো এরকম না থাকে তো আমরা লস হয়ে যাব। গত বছরের তুলনায় এবার প্রায় 2000 হেক্টর বেশি জমিতে চাষ হচ্ছে পেঁয়াজ। লোকসানের আশঙ্কা কাটাতে কৃষকদের সবসময় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজ উৎপাদনে বিশেষ করে কৃষকদেরকে আমরা বিভিন্ন প্রকারের উপজেলা লেভেলে বা ব্লক পর্যায়ে কৃষকদেরকে গ্রুপ মিটিং করা হচ্ছে। পেঁয়াজের যে বিভিন্ন কলা কৌশল, সার ব্যবস্থাপনা বা আগাছা দমনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর ফরিদপুর জেলায় পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,260 হেক্টর জমিতে। এ থেকে প্রায় 5,89,000 মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সংবাদের পর্যায়ে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল 162 জন নিয়মিত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল আকিজ মনোয়ারা ট্রাস্ট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে মাসিক 5,000 টাকা করে এই বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শাজমিন সুলতানা সহ সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, দুর্যোগকালীন সহায়তা সহ সামাজিক উন্নয়নের অংশ হিসেবে আকিজ মনোয়ারা ট্রাস্টের এই শিক্ষাবৃত্তি কার্যক্রম 15ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে 23তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোর শীতকালীন সংস্করণ ও 7ম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 4 দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। সেমস গ্লোবাল USA এবং CCPIT টেক্স চায়নার আয়োজনে প্রদর্শনীতে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রচার ও প্রসারের পাশাপাশি পোশাক শিল্পের রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে 650টির বেশি বুথ নিয়ে 15টিরও অধিক দেশের প্রায় 325টি কোম্পানি অংশ নেবে। প্রদর্শনী চলাকালে 3টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। পঞ্চাশ বছরে পদার্পণ করল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ MGI। এ উপলক্ষে রোববার রাজধানীর গুলশানে MGI এর প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে MGI চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তফা কামাল বলেন, প্রতিটি পদক্ষেপে MGI এর লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এ সময় MGI এর ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন MGI এর বিভিন্ন ফ্যাক্টরি ও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। 50 বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বিশেষ ক্যাম্পেইনের কর্মসূচি নিয়েছে MGI। বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিক্স কমিউনিটি বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। ইভেন্টে রয়েছে গেমিং মডেল ডিজাইন এবং বিষয়ভিত্তিক মডেল সহ নতুন আইডিয়া প্রদর্শন, পথ এবং ভার্চুয়াল গেম প্রতিযোগিতা। এতে অংশ নিতে আজ থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড AI রোবোটিক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর মাহবুবুর রহমান, BSPRCর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান, স্টেট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর নওজি ইয়াসমিন, গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান, ATN বাংলার সিনিয়র উপদেষ্টা নওয়াজেশ আলী খান, উপদেষ্টা তাশিক আহমেদ, হেড অব মার্কেটিং উত্তম কুমার শীল এবং ডেপুটি হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার থাকছে পার্টেক্স খেলার খবর।
ম্যাচ সেরা অ্যালেক্স হেলসের অপরাজিত সেঞ্চুরিতে সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রংপুর রাইডার্স। মিরপুরের পর সিলেটেও রানের ফোয়ারা এবারের বিপিএলে 206 রানের টার্গেটে নেমে গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর 2 উইকেটে 210 রান তুলে 6 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ম্যাচ সেরা অ্যালেক্স হেলস 56 বলে 113 রানে অপরাজিত থাকেন। 49 বলে 80 রান করেন সাইফ হাসান। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স 4 উইকেটে সংগ্রহ করে 205 রান। দলের পক্ষে সর্বোচ্চ 54 রান করেন রনি তালুকদার, 50 রান করেন জাকির হাসান। রংপুরের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন 31 রানে 2টি উইকেট তুলে নেন। Just a tuck away on the onside and it will 100 in BPL. What a knock. What a magnificent knock. He came with the purpose. নানা কারণে খেলোয়াড় কিংবা কর্মকর্তা বহিষ্কারের তুগলকি কাণ্ড বাংলাদেশ হকি ফেডারেশনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবার সেসব ঘটনার অবসান হতে চলেছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সহসাই। সবাইকে বাংলাদেশের হকির উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশের ঘরোয়া হকিতে নৈরাজ্যের কমতি নেই। প্রতিনিয়তই এখানে চলে তুগলকি কাণ্ড। মাঠে আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলেই ক্লাবগুলোর পক্ষ থেকে ঘোষণা আসে খেলা কিংবা লিগ বর্জনের। আর ফেডারেশনও লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার রেওয়াজ ধরে রেখেছিল বহুদিন। গত বছর লিগে মোট 31 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল ফেডারেশন। তার মধ্যে আবাহনীর সঙ্গে মারামারির ঘটনায় মোহামেডানের 10 জনকে শাস্তি দেয়া হয়। তবে হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, খেলোয়াড় কর্মকর্তাদের শাস্তি মওকুফের সিদ্ধান্তের কথা। ওনারা যেটা বুঝে করছে, বাট আমি মনে করতে আমরা যেটা দেখলাম, দেখে একটা স্টাডি করে বুঝলাম এতগুলি প্লেয়ারকে যদি আমরা এখন না খেলতে দিই আমাদের তো খেলা পিছিয়ে যাবে। তো এটা নিয়ে আমরা অলরেডি একটা রাফ আলাপ করছি। এটা নিয়ে এটা আমাদের জিবি মিটিং হবে। এটা নিয়ে যার দোষ প্রচণ্ড বেশি প্লেয়ারের, হয়তো আমরা ওটাকে কিছুটা কমায় রাখবো, হয়তো পুরাপুরি বাতিল হবে না। যারা হয়তো নর্মাল দোষ করছে বা দেখা যাচ্ছে একে খেলানো যায় 2-3টা ম্যাচ, আমরা এই সাসপেনশনগুলি নিয়ে আমরা আলাপ করে আশা করি আমরা এই সাসপেনশনগুলি উঠাই দিতে পারবো যেন প্লেয়ার খেলতে পারে। বাংলাদেশের হকির উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত। সাধারণ সম্পাদক জানান, নির্বাহী কমিটির সভায় জানা যাবে কার কতটা শাস্তি কমবে। আমরা নিজেরা যখন বসেই আমরা বিভিন্ন কিভাবে কি করা যেটা নিয়ে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করার উদ্দেশ্য হলো একটা, কি প্রবলেম আছে সেটা আমরা কিভাবে সলভ করতে পারি। কতজন 5 জন 6 জন 8 জন 10 জন মিলে আলাপ করতেছি, আমাদের সলিউশনগুলি আসে। এই সলিউশনের উপরে বেস করে আমরা আগে জুনিয়র বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল না, দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বললেন তদন্ত কমিশন প্রধান। প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ। আগামীকাল রাতে এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্য যাবেন খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি আসামিদের হাজির করার নির্দেশ। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকারের সব নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে সংস্কার কমিশন। সাশ্রয় হবে অর্থ ও সময়। এবং সাদা পোশাকে আর কাউকে ধরতে পারবে না গোয়েন্দা পুলিশ, ডিবিতে থাকবে না কোনো আয়নাঘর, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।